এক সন্তান সচিব, এক সন্তান কানাডা প্রবাসী, আরেক সন্তানও প্রতিষ্ঠিত, এইরকম একজন সন্তানের মা তিনি মরে পড়েছিলেন, তার কোনো খোঁজখবর সন্তানরা রাখে নাই। এই ক্ষেত্রে এই দোষটা কি শুধুই সন্তানদের, নাকি রাষ্ট্রেরও এখানে কোনো দায় আছে? এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত কথা হবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং একই সাথে একটা উন্নত রাষ্ট্রে নাগরিকদের যে দায় দায়িত্ব, রাষ্ট্রের প্রতি নাগরিকের কী দায়িত্ব এবং রাষ্ট্র নাগরিককে কি দিচ্ছে, এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে হচ্ছে বাংলাদেশে যে একটা বহুল প্রচলিত ঘটনা বর্তমানে যেটা মিডিয়াতে আসছে, যে একজন বৃদ্ধা মা তিনি মরে পড়েছিলেন প্রায় 20 দিনেরও বেশি। তার সন্তানরা প্রতিষ্ঠিত, কিন্তু তাকে কোনো খোঁজখবর তারা রাখতো না। তো এই বিষয়টা নিয়ে সবাই দেখলাম যে বলা বলি করতেছে, কেমন সন্তান হইল, মায়ের খোঁজখবর রাখে না। কিন্তু বিপরীত দিকে রাষ্ট্রের ব্যাপারে কেউ কোনো কথা বলতেছে না, যে হচ্ছে এই ক্ষেত্রে রাষ্ট্রের করণীয় কি, এই বিষয়টা আপনার থেকে জানতে চাই। আচ্ছা, এক নম্বরে হচ্ছে আমাদের রাষ্ট্রের কোনো দায়িত্ব আছে কিনা এখানে? আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের দায় থাকতে পারে, এই চিন্তাটাই সাধারণ মানুষের ভিতরে নাই। সাধারণ মানুষ বলতে শিক্ষিত সমাজেও এই চিন্তাটা বা এই বিষয়টা তাদের কাছে উপস্থিত না। কারণ হচ্ছে তারা জন্মের পর থেকে এইভাবেই চিন্তা করে যে বাবা মা সন্তানকে ভালোভাবে লালন পালন করবে, এরপরে হচ্ছে সন্তানরা বাবা মার মানে দায়িত্ব পালন মানুষ, করবে। আমাদের সমাজ চিন্তা করা হলো যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাবা মা সন্তানকে দিবে, তারপরে হচ্ছে সন্তানের দেওয়ার পালা বাবা মাকে। এখন এই ক্ষেত্রে যদি কেউ ফেল করে, ধরেন যদি বাবা সন্তানকে তার ইচ্ছা পূরণ করতে না পারে, তাহলে বাবাকে ব্যর্থ বলা হয়। আবার সন্তান যদি বাবাকে দিতে ব্যর্থ হয়, বাবাকে দিতে না পারে, তখন সন্তানকে ব্যর্থ বলা হয়। কিন্তু রাষ্ট্রের কোনো ব্যর্থতা নাই আমাদের সমাজে। কিন্তু আমরা যদি উন্নত রাষ্ট্রগুলোর দিকে দেখি, ইউরোপের রাষ্ট্রগুলো, তাহলে আমরা দেখি যে একটা সন্তান জন্মের পর থেকে 18 বছর পর্যন্ত তার যাবতীয় খরচ সব রাষ্ট্র দিতেছে। 18 বছর পর সে কামাই করতেছে, সে কাজ করে যখন পেনশনে যাইতেছে 65 বছর বা 70 বছর ডিপেন্ড করে, তখন আবার রাষ্ট্র তাকে দিতেছে। এবং এইটার কারণেই এই রাষ্ট্রের মানুষ ভালো আছে, আমি যেটা মনে করি। কিন্তু বিপরীত দিকে আমাদের দেশে যদি আপনি রাষ্ট্রের ভূমিকা দেখেন, রাষ্ট্রের আসলে খুব বেশি দায়িত্ব নাই। রাষ্ট্রের দায়িত্ব হইল জনগণের থেকে ট্যাক্স আদায় করা। রাষ্ট্রের দায়িত্ব হইল রাষ্ট্রীয় সুযোগ কাজে লাগায়া জনগণের অধিকার বঞ্চিত করা। অনেকটা ঘর জামাইয়ের মতো ব্যাপার, যে একজন ঘর জামাইয়ের কাজ হইলো একটা মেয়ের বাবা তাকে লালন পালন করছে, শিক্ষা দীক্ষা দিছে, তারপরে ঘর জামাইয়ের কাছে, যেটা আমরা ঢাকাইয়া কালচারে অনেক ক্ষেত্রে দেখি, যে ঢাকার পুরান ঢাকার যে কালচার, এখানে শ্বশুরবাড়ি থেকে নেওয়া দেওয়ার একটা ব্যাপার থাকে। তো মেয়েরে বিয়ে দেওয়ার পরে যিনি বিয়ে করছেন, ইসলামী শরিয়া তো বলে যে মানে মেয়ের সব দায়িত্ব সে নিবে। কিন্তু আমরা ঘর জামাইয়ের ক্ষেত্রে দেখি যে মেয়ের খাট পালং সোফা সব কিছু মেয়ের বাবা দিবে। এবং এটা ডিপেন্ড করে, যদি গরিব হয় সেক্ষেত্রে ডিমান্ডের একটা লিমিট থাকে, ধরেন সেটা সর্বোচ্চ মোটরসাইকেল পর্যন্ত যায়। কিন্তু আমরা যারা বড়লোক ক্ষেত্রে দেখি, যদি গুলশান বনানীর কালচার হলো গাড়ি সহ দিবে, হয়তো বা এখন টেসলা দিবে বা নতুন মডেলের একটা গাড়ি দিবে। তো মেয়েকে বিয়ে দেওয়ার পরেও সব দায় দায়িত্ব বাবার থেকে যায়। কিন্তু উন্নত মানে এটা হচ্ছে আমাদের দেশের যে রাষ্ট্র ব্যবস্থা, এখানে জনগণের থেকে মজা নেওয়া, জনগণের থেকে শোষণ করে ক্ষমতা উপভোগ করা, এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক কালচার। কালচার এটা ঠিক আছে, কিন্তু আমাদের যে মাইন্ড সেট আপ যেটা আছে, যে সন্তানের প্রতি বাবার দায়িত্ব, বাবার প্রতি সন্তানের দায়িত্ব, এইটা এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের বাংলাদেশের মানুষ যেটা মনে করে যে পরিবার ব্যবস্থা ভেঙে গেছে ইউরোপে বা বিভিন্ন দেশে, এটা কিন্তু একটা এলিগেশন আছে। ওকে, এটা সত্য, এই এলিগেশনটা কিন্তু সত্য। ওকে, পাশাপাশি মানে না যে মানে ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্রের যে দায় দায়িত্ব, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। বা আমরা যদি মানে কল্যাণ রাষ্ট্র যদি চিন্তা করি, ধরেন ইসলামের যুগে, খায়রুল কুরুনের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা যে সমস্ত পুরুষরা বিভিন্ন যুদ্ধে আহত হইতো বা নিহত হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার রাষ্ট্র কিন্তু ওই আহত পরিবারগুলোর দায়িত্ব নিত সেই যুগে। বা মানে ইসলামী যে যুগ, মানে আপনার স্বর্ণযুগ যেগুলোকে আমরা বলি, সেটা আমাদের
মোগল আমল হইতে পারে বা এখানে উসমানী আমল হইতে পারে, সব কল্যাণ রাষ্ট্রেই কিন্তু রাষ্ট্র অসহায় বিধবা নারীদের বা সন্তানদের দায়িত্ব নিচ্ছে। আর আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যদি বলেন যে ইউরোপের রাষ্ট্রগুলো বিগত 100 বছর যাবৎ তারা এই কাজগুলো করে আসতেছে, যে শাসক শ্রেণী এবং মানে শাসিত এদের মধ্যে যে ব্যবধানটা, এইটা কিন্তু এই জায়গাগুলোতে আমরা কম দেখি এই রাষ্ট্র ব্যবস্থায়। আচ্ছা, এটা একটা জি। ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে এই যে দুর্ঘটনাগুলো ঘটতেছে, জি এইগুলো কোন ক্ষেত্রে ঘটতেছে, জি মানে কি ধরনের পরিবারগুলোতে ঘটতেছে। জি এইটা এইভাবেও যদি আপনি দেখেন যে হুম, যারা হচ্ছে মোটামুটি ইউরোপিয়ান কালচারকে ওন করতেছে, জি তাদের মধ্যে এটা বেশি ঘটতেছে। বা রাইট যারা দেশীয় কালচারের ভিতরে থাকতেছে, নিজস্ব মূল্যবোধ ধারণ করতেছে, তাদের ভিতরে এটা কম ঘটে। এটা একটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল। আরেকটা ব্যাপার হচ্ছে আহ, ইউরোপের রাষ্ট্র আর আমাদের এশিয়ার রাষ্ট্রগুলো কাঠামোই ভিন্ন, জি আমাদের অবস্থাও ভিন্ন। সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রগুলোতে যেটা হয়, আহ, রাষ্ট্র জনগণের প্রতি যতটুকু দায়িত্ব পালন করার দরকার তারা চেষ্টা করতেছে, কোনো ক্ষেত্রে করতেছে না, অধিকার জি বঞ্চিত করতেছে। জি কিন্তু জনগণও কিন্তু রাষ্ট্রকে অনেক বেশি হেল্প করতেছে। এই বিভিন্ন এনজিও বলেন অথবা বিভিন্ন নন প্রফিট সামাজিক অর্গানাইজেশন, সংস্থাগুলো অনেক হেল্প সংস্থাগুলো অনেক করতেছে, আমরা হেল্প করে শায়েখ রাষ্ট্রকে। আহমদুল্লাহর কথা বলতে পারি। হ্যাঁ, জি মানে সেই জায়গা থেকে আহ, এই ধরেন পরিবারগুলো একটা ভালো বন্ডিং এর ভিতরে থাকে, ফলে এইখানে রাষ্ট্র না আসলেও চলতেছে। তার মানে এটাই কিন্তু রাষ্ট্রকে এক ধরনের হেল্প হেল্প করা, করা, মানে রাষ্ট্রের কাজ সামাজিকভাবে করে দেওয়া, করে এটা দেওয়া, রাষ্ট্রকে হেল্প করা হইতেছে। হেল্প করা হইতেছে। কিন্তু রাষ্ট্র রাষ্ট্রের নিজেরও যে দায়িত্ব আছে, এইটা জি। সে মাথায় নিচ্ছে না বা আচ্ছা, প্রয়োজনীয় মনে এখন করতেছে না। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে গরিব রাষ্ট্রগুলো আছে বা দুর্বল উন্নয়নশীল রাষ্ট্রগুলো আছে, কথাটা হয়তো বা মান বাঁচানোর জন্য বলা হয় উন্নয়নশীল, মানে আসলে সে গরিব কিন্তু সে উন্নত হওয়ার চেষ্টা করতেছে, এই জন্য উন্নয়নশীল বলা হয়। তো এখন দেখা যায় যে আমাদের রাষ্ট্রগুলোতে যে রাষ্ট্র দায়িত্ব নেয় না, আর ইউরোপের রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র অনেক দায়িত্বশীল। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে কলোনিয়ালিজমের যে ধারাবাহিকতা, অর্থাৎ কলোনিয়াল যুগে ব্রিটিশ শাসকদের যে চিন্তা ছিল আমাদের সাধারণ জনগণের ব্যাপারে, যে এরা অচ্ছুত, এরা অসহায়, এরা অথর্ব, এরা বেকুব শ্রেণী, এদেরকে শোষণ করলে কোনো অসুবিধা নাই, আপনি কি মনে করেন যে সেই কলোনিয়ালিজমের চিন্তাধারাই আমাদের শাসক গোষ্ঠী চলতেছে, যে এই জনগণকে উপেক্ষা করলে আসলে খুব একটা অসুবিধা হবে না, এই চিন্তা, এই চিন্তাই কি তারা কন্টিনিউ করতেছে নাকি মানে মূল কারণটা কি যে ইউরোপ যখন তার নাগরিকের সব দায়িত্ব নিতেছে, বিপরীত দিকে আমাদের রাষ্ট্রগুলো দায়িত্ব নিতেছে না, এর কারণটা আপনি কি মনে করেন? আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা টপিক। আমি জি গতকালকে চিন্তা করতেছিলাম জি কলোনিয়াল কলোনিয়ালিজম বা আধিপত্যবাদ এবং খেলাফত, জি দুই জিনিসটাকে আমরা কিভাবে দেখি। জি মানে যেটা হচ্ছে আধিপত্যবাদ, জি সাম্রাজ্যবাদ, এইটা এবং খিলাফত ধারণা দুইটা কিন্তু খুবই কাছাকাছি ধারণা। মানে দুইটাই হ্যাঁ, মৌলিক। শক্তির, হ্যাঁ। হ্যাঁ, শক্তির প্রদর্শন, কিন্তু দুইটার উদ্দেশ্যের মধ্যে মানে ভিন্নতা ধরেন আছে। একটা যারা খেলাফতপন্থী তারাও নতুন রাষ্ট্র জয় করে, আবার যারা কলোনিয়ালিস্ট বা যারা সেকুলারপন্থী তারাও নতুন রাষ্ট্র জয় করে, সো দুটোই রাষ্ট্র শক্তি, কিন্তু এটার মধ্যে একটা পার্থক্য আপনি বলতে চাচ্ছেন, জি বলেন। পার্থক্যটা হচ্ছে উদ্দেশ্যের মধ্যে। জি হুম, ধরেন যারা খিলাফা প্রতিষ্ঠা করতেছে তাদের উদ্দেশ্য থাকে জনগণের ইনসাফটাকে মানে প্রাধান্য দেয়া শোষণ করার কোনো এবং উদ্দেশ্য নাই, জনগণের সাথে স্রষ্টার সাথে একটা সম্পর্ক তৈরি সম্বন্ধ করে দেওয়া। তৈরি করে দেওয়া। জি আর যারা হচ্ছে আমরা যেটাকে আধুনিক ইউরোপিয়ান বা অন্যান্য যে কলোনিয়ালিজম, জি এদের উদ্দেশ্যটা শুধুমাত্র যেটা দেখি সেটা হচ্ছে সাম্রাজ্য বৈষয়িক বিস্তার করা। উন্নয়ন এবং হচ্ছে ক্ষমতার বিস্তার। হুম, জি ফলে ওই ধারাটা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যেও কিছুটা প্রভাব না, ফেলে। ধরেন আমি যেটা বলতে চাই যে ধরেন আমাদের 1947-এর আগে যে রাষ্ট্র ব্যবস্থা, 47-এর পরের যে রাষ্ট্র ব্যবস্থা, এইখানে আমার কাছে যে পরিবর্তন যেটা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে যে যারা রাষ্ট্র পরিচালনা করতেন তারা বিদেশি ভাষায় কথা বলতেন আগে, এখন হচ্ছে যে তারা দেশি ভাষায় কথা বলেন, তারা আমাদেরই ভাই ব্রাদার, আমাদের আত্মীয় স্বজন, কিন্তু রাষ্ট্রর অ্যাজ এ রাষ্ট্রপতি বা রাষ্ট্রের মালিক হিসেবে চিন্তাগত জায়গায় আমার মনে হয় না যে কোনো পরিবর্তন আসছে, আচ্ছা, এখানে শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন এখানে ছাড়া। আমি একটা জিনিস অবজার্ভ করতেছি এইভাবে জি যে ধরেন যারা কলোনিয়ালিস্ট মানে জি হচ্ছে আধিপত্যবাদী,
তারা শুধু পাওয়ারের জন্য আধিপত্য বিস্তার করে, কিন্তু জি। যেই জায়গাগুলো তারা দখল করে ফেলছে অথবা বিভিন্ন চুক্তির মাধ্যমে, ধরেন আপনার ইউরোপিয়ান ইউনিয়ন হইতে পারে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ওদের কিন্তু অনেকগুলো রাষ্ট্র নিয়ে তাদের একটা ব্লক থাকে। ওইখানে কিন্তু তারা আর ওই আধিপত্য বিস্তার করে না। যখন তারা এটা দখল করে ফেলছে বা একটা চুক্তির ভিতরে চলে আসছে, তখন কিন্তু তারা একটা কল্যাণ রাষ্ট্রের দিকে তারা আগায়। কিন্তু আমাদের যেটা হচ্ছে, আমাদের খেলাফত ব্যবস্থা যখন ভেঙে গেছে, তারপর থেকে আমরা বরং আধিপত্য বিস্তার বা খেলাফত এই চিন্তাটা তো নাই, বরং আমরা কল্যাণ রাষ্ট্র হয়তোবা ছিল, কিন্তু সেখান থেকে আমরা পিছনের দিকে ব্যাক করতেছি। অর্থাৎ মানে রাষ্ট্রের কল্যাণের জায়গা থেকে আমরা রাষ্ট্রকে কিভাবে ভঙ্গুর করা যায়, নিজের ব্যক্তি স্বার্থটাকে প্রাধান্য দেওয়া যায়, সেই দিকটাতে আমরা যাচ্ছি। ফলে হচ্ছে এখানকার যে উন্নতিটা, সামাজিক উন্নয়ন বলেন বা রাষ্ট্রীয় উন্নয়ন বলেন, এই জি। উন্নয়নটা ঘটতেছে ভিতর থেকে ন্যাচারালি। আর জি। আমাদের এই উন্নয়নের ফিকিরটা আসলে ওইভাবে হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আপনি তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন, খেলাফত, তারপরে সেকুলার রাষ্ট্র। আমি মানে অত কিছু আমি আমি আর একটু সহজ ভাষায় বলতে চাই। সেটা হলো যে একটা পরিবর্তন যখন হয়, তখন কিন্তু সেইটা সবার কাছে পছন্দ হবে বিষয়টা তা না। বা পুরাতন যে ব্যবস্থা সেটাকে যদি আপনি ভেঙে চড়ে দিতে না পারেন, বা পুরাতন ব্যবস্থার যারা ধারক বাহক তাদেরকে যদি আপনি হচ্ছে যে শেষ করতে না পারেন, তাইলে কিন্তু আপনি নতুন কোনো কিছু শুরু করতে পারবেন না। হয়তোবা অনেকের কাছে এটা জঘন্য মনে হয়, অনেকে এটাকে র্যাডিক্যালিজম মনে করে, বাট যদি আপনি ইতিহাস দেখেন তাইলে কিন্তু বিষয়টা তাই। ধরেন আজকে আমরা যে ইউরোপের রাষ্ট্র ব্যবস্থা দেখতেছি, এখানে কিন্তু রাজা প্রজার কোনো ব্যবধান নাই। বা আপনি যদি চিন্তা করেন যে ইউরোপিয়ান রাষ্ট্র পরিচালক যারা, তাদেরকে যদি আপনি সম্পদের হিসেবে দেখেন, পৃথিবীর গরিবতম ব্যক্তি হবে রাষ্ট্র পরিচালক হবে তারা। কারণ তারা রাষ্ট্রীয় সুযোগ নিয়ে খুব বেশি কিছু করতে পারতেছে না, এই সুযোগটা রাষ্ট্র ইউরোপিয়ানরা তাদেরকে দিতেছে না। কিন্তু আজকে থেকে 150 বছর আগে, 200 বছর আগে যে সারা পৃথিবীতেই কিন্তু রাজা প্রজার শাসন ছিল। আপনি ইউরোপের যে রাষ্ট্রগুলো দেখেন, এখানেও কিন্তু রাজতন্ত্র ছিল। বাট যখন আপনার ফরাসি বিপ্লব হইল, ফরাসি বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে আরও যত ইউরোপিয়ান রাষ্ট্রে, অনেক উসমানী রাষ্ট্রের অধীন থেকেও অনেক ইউরোপিয়ান রাষ্ট্রগুলি বের হয়ে গেল, ওই যে গণতান্ত্রিক চেতনা বা হচ্ছে যে রাজার বিরুদ্ধে বিরুদ্ধে যে জনগণের বিদ্রোহ, সেইটা যখন হইল তখন কিন্তু অনেক ম্যাসাকার হয়েছে। ফরাসি বিপ্লবে আমলা যারা ছিল তাদেরকে কিন্তু আপনার একেবারে তেজপাতা করে ফেলানো হয়েছে। একজন একজন ইনফ্লুয়েন্সার ছিলেন সেই সময়ের একজন পত্রিকার সম্পাদক রবেস্পেয়ার তার পত্রিকাতে লিস্ট দিত যে আমাদের দেশে যেমন বড় বড় যারা আধিপত্যবাদের যারা কেন্দ্র, যেমন বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, যারা তাদের অধীনে লাখ লাখ মানুষ কাজ করতেছে, তাদেরকে কম বেতন দিয়ে তারা কাজ করায় নিতেছে। আবার আপনি যেই জায়গায় ব্যবসা করতেছেন সেই সেই দেশকে আপনি ট্যাক্স দিতেছেন না, ফলে আপনার কাছ থেকে পণ্য কিনে মানুষ ফকির হইতেছে, আপনি বড়লোক হইতেছেন। এই ধরনের যারা ওই সময় যারা ছিল ব্যবসায়িক বুর্জোয়া শ্রেণী, তাদের বিরুদ্ধে রবেস্পেয়ার পত্রিকায় লেখতো এবং জনগণ যায় তাদেরকে জয় বাংলা করতো। তো এখন আপনি বলতে পারেন যে অনেক রক্তপাত হয়েছে, ফরাসি বিপ্লবে অনেক মানুষ মারা গেছে, তো সেটা একটা জিনিস। বাট ওই যে ধ্বংসযজ্ঞ, সেটার মাধ্যমে যেটা প্রতিষ্ঠা হয়েছে সেটা হইলো যে রাজা প্রজার যে ব্যবধান, এইটা দূর হয়ে গেছে। কিন্তু বিপরীত দিকে যদি আপনি দেখেন, আমাদের অঞ্চলে ব্রিটিশদের 200 বছর শাসনের পরে আপনার ব্রিটিশরা এমনভাবে একটা মানচিত্র আঁকে দিয়ে গেছে যে দেখা গেছে যে কারোর উঠান পড়ছে পাকিস্তানে আর তার ঘর পড়ছে ইন্ডিয়াতে। মানে তারা যখন দেখছে যে আমরা এইখানে আর নিরাপদ না, বা তারা 2টা বিশ্বযুদ্ধ করে তাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, তারা কিন্তু খুবই সুন্দর করে চলে গেছে। আমরা যদি হাসিনার কথা দেখি, হাসিনাও কিন্তু গা বাঁচায় ইন্ডিয়া চলে গেছে, এবং হাসিনার রেখে যাওয়া যে এম্পায়ার, ওইটা খুবই একেবারে নিখুঁতভাবে আছে। একজন আমলার গায়ে কেউ টোকা দেয় নাই। সো এই যে একটা জিনিস আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা আমাদের বলদামির কারণেই বলেন বা দুর্ভাগ্যের কারণেই বলেন, যে আমাদের এখান থেকে মানে আধিপত্যবাদ বিস্তারকারীরা তাদের সমস্ত খায়েশাত মেটানোর পরে তারা নিরাপদে চলে যায়, এবং তাদের
সাজানো গোছানো বাগান ওইভাবে থাকে, ওইখানে আরেকজন ধারক এসে বসে, আপনি কি মনে করেন যে এই রকম নিরাপদ থাকার কারণেই আসলে আমাদের সামাজিক ব্যবস্থায় কোনো পরিবর্তন হয় নাই? এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের এই যে আপনি যেটা বলতেছিলেন, শিকড় থেকে যে, হ্যাঁ, ব্রিটিশরা চলে গেছে পালায়, ওরা তো পালায় না, একটা সেটেলমেন্টের মাধ্যমেই গেছে। তো ওরা চলে গেছে কিন্তু ওদের ব্যবস্থাটা রেখে গেছে। না আপনি হ্যাঁ, আপনার যে আপনার সরকারি বি- যাচ্ছে না তাদের আপনার ব্যবস্থাটা বিচার কিন্তু ব্যবস্থা, আজকেও যদি আপনি উকিল হইতে চান, আপনি যদি শিশির মনির হইতে চান, আপনার কিন্তু ডিগ্রিটা ইংল্যান্ডে থেকে নিতে হবে। নিতে হবে। তো আপনার বিচার ব্যবস্থা, আপনার শাসন ব্যবস্থা সবকিছুই আপনার, তাইলে আপনি গেছেন কিভাবে? মানে তাইলে আপনি গেছেন এটা বলাই তো, এটা তো বলাই যাবে না। এইটা হচ্ছে মানে ব্রিটিশ যায় নাই, ব্রিটিশ শাসক গেছে, শাসক গেছে, আওয়ামী লীগ যায় শাসকের নাই, উপর। আওয়ামী লীগের শাসক গেছে। জি হ্যাঁ, মানে ওই যে বলে না আমাদের বুদ্ধিজীবীরা বলে যে এটা একটা আহ, এটা একটা কি বলে আহ, রুহানিয়াত। হ্যাঁ, জি, এটা একটা রুহানিয়াত, আওয়ামী লীগ এটা একটা রুহানিয়াত। রুহানিয়াত, এটা যার ভিতরে এটা একটা ঢুকে, চিন্তা। হ্যাঁ এটা একটা চিন্তা, এটা একটা মানে খাসলত। হুম, তো এই খাসলতটা আসলে আমাদের শুধু সরকার বা রাজনৈতিক নেতাদের ভিতরে এরকম না, মানে এটা আমার ভিতরেও ঢুকে আছে। জি ফলে আমি যখন নেতা হয়ে যাই তখন আমার ভিতরে একই কাজ, একই বিষয়গুলো কাজ করে। তো এই জন্য মানে ওই যে মূলোৎপাটন করা, এই জি চিন্তার মূলোৎপাটন করা, এইটার সুযোগটা সবসময় আসে না, মাঝে মধ্যে আসে। তো এই সুযোগগুলো আমরা কাজে লাগাইতে আপনার পারি কি না। মনে হয় যে সুযোগটা আমরা কখনো কাজে লাগাইতে পারছি? না, আমি তো দেখতেছি যে এটা আমাদের ধারাবাহিক ব্যর্থতা। ধারাবাহিক। ধরেন 47-এ আমরা মনে করছি যে আমরা বিজয় অর্জন করে ফেলাইছি, যে আমরা ব্রিটিশদেরকে খেদাই দিছি, এখন আমাদের রাষ্ট্র, আমাদের মানুষ চালাবে, আমাদের অধিকার নিয়ে এখানে আলাপ সালাপ হবে, চিন্তা হবে। এটা 47-এ আমরা যেরকম মনে করছি, 71-এ আমরা যেরকম মনে করছি যে পাকিস্তানিরা আমাদেরকে জুলুম করে, এখন আমরা নিজেদের দ্বারা শাসিত হব। বা 24-এও যখন হাসিনা পালাই গেল, তখন আমরা মনে করলাম যে আমাদের বিজয় অর্জন হয়েছে, কিন্তু পরে দেখলাম যে উপদেষ্টা পরিষদে এমন মানুষদেরকে বসানো হইতেছে যাদেরকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। তো এখন 26 আইসা কি এটা হিসাব করা যায় যে হাসিনা চলে যাওয়াটাই শুধু ছিল আমাদের পছন্দ মতো, এর পরে আর কোনো কিছুই মানুষের পছন্দ মতো হয় নাই? পরিবর্তন একটাই হয়েছে,